প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান আলোর প্রতিফলন এই অধ্যায়ে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা গাণিতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমি লেখাগুলো বুঝতে অসুবিধা হলে আমি তোমাদেরকে দেখিয়ে উচ্চারণ করে বলে দেব। তোমরা সেখান থেকে খাতায় আগে সুন্দর করে তুলে নিবা। এর পরের স্টেপটা হবে যে তোমরা নিজেরা একটু আগে চেষ্টা করবা। যদি না পারো তাহলে আমি যে সমাধানটা করে দেব সেই সমাধানটার সাথে তোমাদের সমাধানটা মিলিয়ে দেখবা। সেক্ষেত্রে ভুল থাকলে সেটা সংশোধন করে নিবা। এভাবে আমাদেরকে এই সময় প্রিপারেশন নিতে হবে। সেই অর্থে তোমরা সবাই আজকের ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর কথা এবং দেখতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তোমরা হেডফোন, আর যদি তোমরা ভিডিওটা দেখবা যে বড় করার অপশন আছে, সেক্ষেত্রে বড় করে নিলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি যতটুকু বলতেছি এটা মনোযোগ সহকারে শোনো এবং সাথে সাথে খাতা একটু তোলার চেষ্টা করো। তোমার ইনস্ট্রুমেন্ট হিসেবে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, কম্পাস এগুলো নিয়ে প্রস্তুত থাকো। আজকে আমরা আলোর প্রতিফলন এই সৃজনশীল অধ্যায়টা তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অনেকেই এই অধ্যায়টার সাথে পরিচিত আছো। এই অধ্যায় থেকে খুব ভালো নাম্বার পাওয়া যায়, সেই জন্যই আমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুইটা অধ্যায়কে তোমাদেরকে খুব ভালো মতো করার জন্য সবসময় বলে থাকি। সামনের পরীক্ষাগুলোতে এখান থেকে খুব ভালো নাম্বার আসবে। সেই জন্য তোমরা যারা এখনো বুঝতে পারতেছো না তারা চেষ্টা করতে থাকো। ইনশাল্লাহ চেষ্টা করতে করতে তোমাদের সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা সৃজনশীল করে দিচ্ছি। তোমাদের এরকম হাজারো সৃজনশীলের সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কমেন্টসে তুমি তোমার সমস্যাটা উল্লেখ করো। আমি সেখান থেকে দেখে পরবর্তী ক্লাসে তোমার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করো যে অন্য কোনো অধ্যায়ে অনেক সমস্যা থেকে গেছে, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক শেয়ার করতেছি। সেই লিঙ্কে তোমরা সদস্য হয়ে যাও। সেইখান থেকেও তোমরা আমাকে যে কোনো সমস্যা উল্লেখ করলে আমি তার সমাধান দিয়ে দেব। সেই গ্রুপে অনেকেই আছে, ক্লাস 8, 9, 10, একাদশ, দ্বাদশ এবং অনেক টিচার সেখানে যুক্ত আছে। তোমরা সকলের কাছ থেকে সহযোগিতা পাবা বলে আমি আশা করতেছি। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে তোমাদেরকে অবশ্যই তোমাদের ছবি সম্বলিত যে প্রোফাইল, সেই প্রোফাইলটা রেডি করতে হবে। আমি যদি ছবি দেখে তোমাদেরকে চিনতে না পারি তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাকসেপ্ট করব না। আর গ্রুপের কিছু নিয়মকানুন আছে, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, যে তোমার পড়াশোনা ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে সেখানে আলোচনা করার সুযোগ নাই। অতএব এই বিষয়টা খেয়াল রেখে তোমরা পড়াশোনা করো। আমি আশা করতেছি যে আমি তোমাদেরকে এই সময়ে যতটা পারি সম্ভব সাহায্য করতে চেষ্টা করব। তাহলে খাতা কলম নিশ্চয়ই রেডি করে ফেলছো এতক্ষণে। আমরা সৃজনশীল প্রশ্ন চলে যাচ্ছি। তার আগে চিত্রটাতে যাও। চিত্রটা একটা অবতল দর্পণ আঁকা আছে। তোমরা পেন্সিল, কম্পাস দিয়ে একটা অবতল দর্পণ এঁকে ফেলো। অবতল দর্পণের এটা হচ্ছে এম প্রান্ত, ও হচ্ছে আমার মেরু, এম প্রাইম অপর একটা প্রান্ত, অর্থাৎ এম ও এম প্রাইম একটা অবতল দর্পণ। আর সি ও হচ্ছে প্রধান অক্ষ, তার উপরে সি ও এর মাঝ বরাবর এফ হচ্ছে প্রধান ফোকাস। তোমরা জেনে থাকবা বা জানো অলরেডি যে সি এবং ও এর মধ্যবিন্দু হচ্ছে এফ। যদি মধ্যবিন্দু নির্ণয় করতে এখনো না পারো, সেক্ষেত্রে আমি বলবো যে সি এবং ও এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটা বৃত্ত চাপ আঁকো, এই পাশে এবং এই পাশে। সেই বৃত্তচাপ দুইটা
সি এবং ওকে কেন্দ্র করে যখন বৃত্তচাপ দুইটা আঁকবা, সেই বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করতেছে ওই দুই বিন্দু বরাবর স্কেল ধরলে প্রধান অক্ষের উপরে যে বিন্দু পাওয়া যাবে সেটাই হবে মধ্যবিন্দু বা ফোকাস এফ। নিশ্চয়ই চিত্রটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। এরপরে আমি চলে যাচ্ছি সি প্রধান, অর্থাৎ প্রধান অক্ষের উপরে সি হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, আর বক্রতার কেন্দ্রের উপরে এ এবং বি একটা লক্ষ্যবস্তুকে সোজাভাবে দাঁড় করানো আছে। এতে অ্যারো চিহ্ন দেওয়া হচ্ছে, কারণ আমি যদি অ্যারো চিহ্ন না দেই তাহলে এ বি বস্তুটা প্রতিবিম্বটা আমার সোজা হলো না উল্টা হলো এটা বুঝতে পারবো না। সেই অর্থে এই প্রান্তটাকে অ্যারো চিহ্ন দিচ্ছি, এটা হেড, আর বি প্রান্তটা আমার হচ্ছে টেল হিসেবে পরিগণিত হবে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এম ও এম প্রাইম হচ্ছে অবতল দর্পণ, সি ও প্রধান অক্ষ, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের উপরে এ বি হচ্ছে একটা লক্ষ্যবস্তু। এক্ষেত্রে সি অবশ্যই তোমাকে মাথায় নিতে হবে যে এই যে দর্পণটা আঁকছি তার যে বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্রবিন্দু হবে সি। তাহলে সেই অনুযায়ী তোমরা চিত্রটা আঁকলা। এখানে সৃজনশীলের শিরোনামে সেটাই লেখা আছে যে চিত্রে এম ও এম প্রাইম একটি অবতল দর্পণ, ও মেরু, এফ প্রধান ফোকাস এবং সি বক্রতার কেন্দ্র। এরপরে চলে যাচ্ছি আমি প্রশ্নের ক নম্বরে। সেখানে বলা হচ্ছে ফোকাস কাকে বলে। তাহলে ফোকাস কাকে বলে, এ ধরনের ছোটখাটো প্রশ্ন 1 মার্কের জন্য আমার লাগবে। এটা নিয়ে আমি আলোচনা করব না, তোমরা গাইড বই অথবা মূল বইয়ের সহায়তা নিয়ে উত্তরটা রেডি করে ফেলবা। ক নাম্বার বলা হচ্ছে লেন্সের ক্ষমতা -3D। এখানে ডি বলতে ডায়োপ্টার বোঝানো হচ্ছে, অর্থাৎ ক্ষমতার এককে ডায়োপ্টারে প্রকাশ করা হয় এবং সেটাকেই ক্যাপিটাল লেটারে ডি লেখা হচ্ছে, সামনে মাইনাস আছে। -3D বলতে কি বুঝো? এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হচ্ছে। এটাকে তোমার একটু বড় করে লিখতে হবে, পয়েন্ট থেকে বড় হবে, এবং স্পেসিফিক ভাবে উত্তর যেটা সেটা অবশ্যই সেখানে থাকতে হবে, তা না হলে 2-এ 2 পাওয়া যাবে না। তাহলে ক এবং খ এর পরে আমি চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন বলতেছে যে এ বি লক্ষ্য বস্তুর রৈখিক বিবর্ধনের মান কত হবে? আবার বলতেছি, যারা মিস করে গেছো, এ বি লক্ষ্য বস্তুর রৈখিক বিবর্ধনের মান কত হবে তা রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে গ নাম্বার প্রশ্নটা তোমরা বুঝতে পারতেছো, প্রশ্নটার আলোকে তো আমি অ্যান্সারটা কি হয় সেটা দেখিয়ে দিব। তো আমার মনে হয় যে তোমরা নিজেরা আগে চেষ্টা করবা, তারপরে তোমার উত্তরের সাথে আমার উত্তরটা মিলিয়ে দেখবা, ভুল থাকলে সেটা সংশোধন করে নিবা। গ নম্বরে চলে যাচ্ছি, উদ্দীপকের দর্পণে, তার মানে এটা উদ্দীপকের দর্পণ, সেই উদ্দীপকের দর্পণের সৎ ও অসৎ উভয় ধরনের বিম্ব গঠিত হয় তা রশ্মি চিত্রের সাহায্যে উপস্থাপন করো। আবারও বলবো, তাড়াহুড়ো করার দরকার নাই, মনোযোগ দিয়ে শোনো। উদ্দীপকের দর্পণে সৎ ও অসৎ উভয় ধরনের বিম্ব গঠিত হয় তা রশ্মি চিত্রের সাহায্যে উপস্থাপন করো।
মানে সৎ এবং অসৎ দুই ধরনের চিত্র অঙ্কন করতে হবে, এবং সেই চিত্রটা যদি তোমার সঠিক হয় তাহলে সেক্ষেত্রে তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। খুব বেশি বর্ণনার দরকার হবে না। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আমরা আজকে এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। আর সেই অর্থে তোমরা আগে নিজেরা গ এবং ঘ নিজেরা করো, কখটা মুখস্থ করো বা গাইডের সহায়তা নাও, যেন ফুল নাম্বার পেতে যেভাবে প্রস্তুতি দরকার সেভাবে প্রস্তুতিটা গ্রহণ করো। তারপরে তোমরা একবার খাতায় নিজেরা লিখে সেটাকে দেখো যে তোমার কতটুকু ভুল হলো। যেহেতু কলেজ বন্ধ, আমাদের নিজেদের দায়িত্বেই নিজেদেরকে পড়াশোনা করতে হবে। তাহলে আমরা গ এবং ঘ এর সমাধানটা দেখতে চলে যাব। তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো নিশ্চয়ই। আমরা গ এর সমাধান চলে যাচ্ছি। গ এর সমাধানটার জন্য দেখো আগের যে চিত্রটা ছিল সেই চিত্রটা আমাদেরকে আঁকতে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে বস্তুর অবস্থান যে অবস্থানে ছিল সেই অবস্থানের জন্যই তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেই প্রতিবিম্বটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং প্রতিবিম্বটা খুঁজে পেলে তারপরে আমরা সেই প্রশ্নের রৈখিক বিবর্ধনের মান কেমন সেটা বলতে পারবো। সেই প্রেক্ষাপটে আমরা আজকে কিভাবে একটি অবতল দর্পণে প্রতিবিম্ব গঠিত হয় তার রশ্মিচিত্র দেখাচ্ছি এবং খুব সংক্ষেপে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তোমরা পারলে আরেকটু বেশিভাবে উপস্থাপন করলে কোনো সমস্যা হবে না, কিন্তু যতটুকু লেখা আছে এতটুকু কমপক্ষে থাকতে হবে। সেই আলোকে আমি এখানে লিখছি তোমাদের জন্য। তাহলে আসো আমরা চলে যাই চিত্রটার জন্য। তোমরা আরেকটা এম ও এম প্রাইম অবতল দর্পণ এঁকে নাও। ওইটা ছিল প্রশ্ন। ওই প্রশ্নের মধ্যে যদি তুমি আবার এটা আঁকতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে সুন্দর মতো উপস্থাপন করা সম্ভব হবে না। তুমি এম ও এম প্রাইম একটা অবতল দর্পণ আঁকো, যার সি ওটা হচ্ছে প্রধান অক্ষ। একেবারে কম্পাস ধরে স্কেল ব্যবহার করে যতটুকু পারা যায় নিখুঁতভাবে আঁকার চেষ্টা করতে হবে, তাহলে এই বস্তুর অবস্থানটা সঠিকভাবে পাওয়া যাবে। এটা জ্যামিতির একটা পার্ট মনে করতে হবে তোমাদের। জ্যামিতিতে যেমন আঁকতে গিয়ে সম্পাদ্যে কোথাও ভুল হলে নাম্বার আসবে না, ঠিক একইভাবে দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হবে কোথায় এক্স্যাক্ট তুমি যদি সঠিকভাবে মেপে না আঁকো তাহলে সেক্ষেত্রে তার অবস্থানটা সঠিকভাবে পাওয়া যাবে না। তাহলে আমরা সি বক্রতার কেন্দ্র চিহ্নিত করব, ও মেরুবিন্দু চিহ্নিত করব, সি এবং ও কে কেন্দ্র করে তার মধ্যবিন্দু এফ নির্ণয় করব। এই কয়েকটা কাজ আমাদের করার পরে সিতে এ বি লক্ষ্যবস্তুকে আমরা দাঁড় করিয়ে দিলাম। এ প্রান্তটা হেড, বি প্রান্তটা টেল। তা না হলে আমি বুঝতে পারবো না। আগেই বলেছি যে বস্তুটা প্রতিবিম্ব সোজা হচ্ছে না উল্টো হচ্ছে এটা বোঝার জন্য আমাদের অবশ্যই অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে হেডের জন্য। এরপরে আসো আমরা চিত্রটা কিভাবে আঁকবো। এ একটা বিন্দু, অর্থাৎ শীর্ষবিন্দু বলা যেতে পারে। শীর্ষবিন্দু থেকে আলোক রশ্মি একটা এ এল পথে প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণের এল বিন্দুতে আপাতিত হয়। অর্থাৎ প্রধান অক্ষ যেটা আঁকছো সেটা সমান্তরাল করে এ বিন্দু থেকে একটা সমান্তরাল করে দর্পণের উপরে আঁকো। সেই আপাতিত আলোক রশ্মি এল বিন্দু থেকে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে এল এফ এ প্রাইম এই পথে প্রতিফলিত হবে। আমি রেখাটা এখানে শেষ করে দিছি। তোমাদের রেখাটা কত বড় হবে সেটা তোমরা জানো না, প্রতিবিম্ব কোথায় হবে তুমি জানো না, আমি জানি, এটাই আমি এখানে শেষ করে দিতে পারতেছি। তোমরা যেটা করবা এই বিন্দু থেকে ফোকাস বিন্দু ধরে স্কেল ধরে স্ট্রেট লাইন টানো, সেটা যতদূর যায় যাক, তাতে কোনো সমস্যা নাই। এতটুকু আঁকার পরে এ থেকে আরেকটা আলোক রশ্মি এফ দিয়ে অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে সরাসরি দর্পণের উপরে আর বিন্দুতে আপাতিত হচ্ছে।
সেই অর্থে আলোটা প্রতিফলিত হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে, ফলে সেটা আর এ প্রাইম পথে প্রতিফলিত হবে। দুইটা প্রতিফলিত আলোক রশ্মি, একটা হচ্ছে এল এ প্রাইম আর একটা হচ্ছে আর এ প্রাইম। এই দুইটা দেখো একটা বিন্দুতে ছেদ করবে, ওই ছেদ বিন্দুটাই হবে এ এর বাস্তব প্রতিবিম্ব। যেহেতু এ এর বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেল আর বস্তুটা যেহেতু প্রধান অক্ষের উপরে দণ্ডায়মান, সেই অর্থে প্রতিবিম্বটাও প্রধান অক্ষের উপরেই দণ্ডায়মান হবে। সেই কারণে আমরা এ প্রাইম থেকে প্রধান অক্ষের উপরে একটা লম্ব টানতেছি, সেই লম্বটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আমরা সঠিকভাবে যদি এঁকে থাকতে পারি তাহলে সেক্ষেত্রে এ বি এর প্রতিবিম্বটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এই হচ্ছে আমার আঁকার জন্য। আর আনসার করার জন্য আমরা যেটা লিখবো সেটা এখানে লিখতেছি। চিত্রে এ বি লক্ষ্যবস্তুর, সময় নাও, আস্তে আস্তে তুলো। চিত্রে এ বি লক্ষ্যবস্তুর এ বিন্দু হতে এ এল ও এ আর আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পরে এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। পুরো সেন্টেন্সটা আমি আরেকবার রিপিট করতেছি। চিত্রে এ বি লক্ষ্যবস্তুর এ বিন্দু হতে এ এল ও এ আর আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পরে এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এ প্রাইম হতে প্রধান অক্ষের উপরে লম্ব টানলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি এর বাস্তব ও উল্টো প্রতিবিম্ব। তাহলে আমরা এই পুরো বর্ণনাটাকে খুব সংক্ষেপে এভাবে উপস্থাপন করব। চিত্রে এ বি ও এ বি প্রাইম এর অবস্থান যেটা পাচ্ছি সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রে ও সমান আকৃতি। আমরা দেখলে মেপে দেখলেও পাবো যে এ বি আর এ প্রাইম বি প্রাইম দুটো সমান এবং তাদের অবস্থান একই জায়গায় বক্রতার কেন্দ্রে উৎপন্ন হয়েছে। যদি সঠিকভাবে আঁকতে ব্যর্থ হও তাহলে কিন্তু এই এ প্রাইম বি প্রাইম একই রেখায় পাবে না, হয় এর পাশে চলে যাবে, না হলে এর পাশে সরে আসবে। কিন্তু এইটা অনেকবার প্র্যাকটিস করার পরে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে, কিন্তু অবস্থান এখানেই হতে হবে, তা না হলে পরীক্ষায় কিন্তু স্যার আবার নাম্বার কেটে দেবে। কারণ বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয়, এটা স্বতঃসিদ্ধ। তাহলে আমরা বক্রতার কেন্দ্রে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি। চিত্রে এ বি ও এ বি প্রাইমের অবস্থান বক্রতার কেন্দ্রে ও সমান আকৃতির হয় রৈখিক বিবর্ধনের সংজ্ঞা মতে। আমরা রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা চাইলে দিয়ে নিতে পারি আগে। রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকারের অনুপাতকে বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। তাহলে প্রতিবিম্বের আকার ভাগ বস্তুর আকার, যদি প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার দুটা একই হয় তাহলে ভাগ করলে রেজাল্ট কত আসে? হ্যাঁ আমি জানি তোমরা পারো, সেটা হচ্ছে 1। আর যখনই দেখবা যে প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে বড় হয়েছে সেক্ষেত্রে ভাগ করলে অবশ্যই একের থেকে বড় সংখ্যা হবে। প্রতিবিম্বের আকার ছোট হতে পারে বস্তুর আকার থেকে, সেক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান একের থেকে কম হবে, ফ্র্যাকশন মান হবে। যেই ক্ষেত্রে আমাদের এই চিত্রের জন্য বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হয়, বিবর্ধনের সংজ্ঞা মতে আমরা বলতে পারি উদ্দীপকের বস্তুর রৈখিক বিবর্ধনের মান 1। তাহলে নিশ্চয়ই তোমরা গ নাম্বার প্রশ্নটা কিভাবে লিখতে হবে এটা বুঝে গেছো। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে সমাধান হতে। শিক্ষার্থীরা তোমরা সমাধান এটা তোলার জন্য রেডি হও। এক্ষেত্রে একটু বিবৃতিমূলক প্রশ্ন থাকায় আমাদেরকে একটু বিশদভাবে বিষয়টা উপস্থাপন করতে হবে।
তবে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো যে আগে যে চিত্রটা ছিল সেই চিত্রটাই আমরা আরেকবার আঁকবো ভয়ের জন্য। এখন না এঁকে তোমরা পরে আবার সুন্দর করে আঁকতে চাইলে পারবা। আর ওই অবস্থানে বস্তু রেখে যে শুধুমাত্র সদ্বিম্ব গঠিত হবে তা কিন্তু না। সদ্বিম্ব কোথায় কোথায় বস্তু রাখলে গঠিত হবে আমি সেটা বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার এই ফোকাস বক্রতার কেন্দ্র বা এর বাইরে, ফোকাস থেকে বক্রতার কেন্দ্রের বাইরে, ফোকাস বক্রতার কেন্দ্রের মাঝে অথবা বক্রতার কেন্দ্রের বাইরে যে কোনো অবস্থানে যদি বস্তু রাখা হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা দর্পণের বস্তু যে পাশে আছে সেই পাশে গঠিত হবে। আবার খেয়াল করো যে আমার বস্তুটা যদি ফোকাস থেকে শুরু করে বক্রতার কেন্দ্রের মাঝে অথবা বক্রতার কেন্দ্র থেকে এই দিক অসীম এর মাঝে যে কোনো জায়গায় বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে বস্তু থেকে আসা আলো দর্পণে প্রতিফলিত হয়ে বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব ঠিক সেই পাশে গঠিত হবে। এই ধরনের প্রতিবিম্বকে আমরা সদ্বিম্ব বলে থাকি। মানে আমরা আগে যেহেতু একটা চিত্র এঁকে গতে এক্সপ্লেন করতেছি সেই কারণে আমরা নতুন করে অন্য কোনো অবস্থানের জন্য দেখাই নাই। তোমরা তোমাদের ইচ্ছা মতো, অর্থাৎ সবাই যে এক জায়গায় আঁকতে হবে একই জায়গায় রেখে সদ্বিম্ব দেখাইতে হবে এরকম কথা নাই। তোমরা তোমাদের মতো করে যে কোনো জায়গায় রেখে সদ্বিম্ব আঁকলে এবং সেটা কিভাবে গঠিত হচ্ছে তার সংক্ষেপে বর্ণনা দিলে আমার সদ্বিম্বের পার্টের যে অংশটুকু সেটা কমপ্লিট হবে। তাহলে আমরা এই চিত্রের আর বর্ণনায় যাচ্ছি না, এই চিত্রের বর্ণনা গতে দেয়া আছে, সে অনুযায়ী তোমরা সুন্দর করে আবার লিখবা। আমি শুধু চলে যাচ্ছি সদ্বিম্ব কাকে বলে সেটার সংজ্ঞাটা দিয়ে নিতে হবে আগে। কোনো বস্তু থেকে নিঃসৃত আলো কোনো দর্পণে আপাতিত হয়ে, আবার বলতেছি কোনো বস্তু থেকে নিঃসৃত আলো কোনো দর্পণে আপতিত হয়ে যদি প্রতিফলনের পরে কোনো স্থানে প্রকৃতভাবে মিলিত হয় তবে উক্ত প্রতিবিম্বকে সদ্বিম্ব বলে। যারা কোনো জায়গায় লাইন মিস করে গেছো আমি আরেকবার বলবো, খেয়াল করো। কোনো বস্তু থেকে নিঃসৃত আলো কোনো দর্পণে আপতিত হয়ে যদি প্রতিফলনের পরে কোনো স্থানে প্রকৃতভাবে মিলিত হয় তবে উক্ত প্রতিবিম্বকে সদ্বিম্ব বলে। এইটুকু সংজ্ঞা আমাদেরকে আগে দিয়ে নিতে হবে। এরপরে আমরা মানে চিত্রের পাশে লিখবো, এখানেও লেখা আছে দেখো চিত্র 1 সদ্বিম্ব, বর্ণনার মধ্যে আমরা লিখবো চিত্র 1 সদ্বিম্ব। এরপরে কিভাবে সদ্বিম্বটা গঠিত হলো সংক্ষেপে চিত্রের বর্ণনা আমি ডট 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 দিয়ে তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমরা গতে এই বস্তু থেকে কোন পথে আলো দর্পণে আপতিত হয়ে কোন পথে প্রতিফলিত হচ্ছে এই পথটা উল্লেখ করে প্রতিবিম্বটা কিভাবে গঠিত হয় তার একটা সংক্ষেপ বর্ণনা দিতে বলা হচ্ছে। তাহলে তুমি এটা সদ্বিম্ব এইটুকু অংশের জন্য কমপ্লিট হয়ে গেল। এর পরের পার্টের জন্য তোমরা পেন্সিল কম্পাস ইউজ করো। আমরা সেক্ষেত্রে অসদ্বিম্ব গঠিত হবে কি করে সেটা বর্ণনা করে তোমাদেরকে দেখাবো। চিত্রটা একটু মনোযোগ দাও। আগে একটা অবতল দর্পণ এঁকে নাও, এম ও এম প্রাইম, এম ও এম প্রাইম একটা অবতল দর্পণ, যার সি ও প্রধান অক্ষ। এটাকে আমি পেছনের দিকে বর্ধিত করে দিছি কারণ আমি জানি আমি অসদ্বিম্ব আঁকতেছি। অসদ্বিম্বটা বস্তু দর্পণের যে পাশে আছে প্রতিবিম্ব তার বিপরীত পাশে হবে। বিপরীত পাশ বলতে কোন পাশে হবে? দর্পণের পেছনে গঠিত হবে। এটাকে ডট রেখা দেওয়া হচ্ছে। ডট রেখা দেওয়ার অর্থ কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে আমরা এই পথে আলো যায় নাই, কিন্তু মনে হবে যে ওই পথ থেকে আলোটা আসতেছে বা ওই পথ থেকে আলোটা কোনোভাবে ওই পথে আমার কোনো ছবি তৈরি হচ্ছে এরকম মনে হওয়াটাই হচ্ছে
কে আমরা প্রকাশ করব ডট রেখা দ্বারা। আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের প্রতিবিম্বটা আয়নার ভেতরে দেখতে পাই। আসলে আয়নার ভেতরে আমার প্রতিবিম্ব তৈরি হয় কিভাবে সেটা মনে হয় আমার কাছে, আসলে প্রকৃতপক্ষে আলো কখনোই ওই পেছনে যে মিলিত হয় না। সেরকম একটা ঘটনাকেই আমরা এখানে উপস্থাপন করতে যাচ্ছি। ঠিক একইভাবে সি ও প্রধান অক্ষের ফোকাস বিন্দু নির্ণয় করতে হবে আমাকে প্রথম কথা। অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে বৃত্তচাপ এঁকে বৃত্তচাপটা মুছে দিছি আমি। ফোকাস বিন্দুটা মধ্যবিন্দু চিহ্নিত করা হলো। এরপরে অসৎ বিম্ব গঠিত হবে বস্তু কোথায় রাখলে, ও এবং এফ এর মাঝে যে কোনো জায়গায় যদি তুমি বস্তু রাখো তাহলে তার প্রতিবিম্বটা তোমার তৈরি হবে অবতল দর্পণের জন্য অসৎ। আবারও বলতেছি, আমার উদ্দীপক ছিল অবতল দর্পণ। আমি যখন উত্তল দর্পণে যাবো তখন উত্তল দর্পণের বিষয় নিয়ে কথা বলবো। এখন অবতল দর্পণে আছি। অবতল দর্পণের জন্য বলতেছি যে এফ এবং ও এর মাঝে যে কোনো জায়গায় যদি বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্বটা তৈরি হবে অবাস্তব। তাহলে আমরা এবার বর্ণনায় চলে যাচ্ছি। এই বস্তুটার এ এবং বি, এ প্রান্তটা হচ্ছে হেড, বি প্রান্তটা টেল। এই প্রান্তে অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ। এ থেকে এ বিন্দু থেকে একটা প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোকরশ্মি দর্পণে আপাতিত হচ্ছে, এটাকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোকরশ্মি প্রতিফলনের পরে ফোকাস বিন্দু দিয়ে যায়। ফলে ওই বিন্দু যে বিন্দুতে আপাতিত হলো সেই বিন্দু আর ফোকাস বিন্দু ধরে যোগ করবা। এই রেখাটাকে প্রয়োজনে আরো বাড়াই দাও, কোনো সমস্যা নাই। এরপরে চলে যাচ্ছি আমরা এ থেকে আরো একটা আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর, অর্থাৎ আলো যদি আমি এই পথে ফেলি তাহলে আলো কিন্তু প্রতিফলিত হবে না, এদিকে কারণ দর্পণ নাই। মানে এ থেকে একটা আলোকরশ্মি এই বরাবর দর্পণে যখন এসে পড়লো তখন প্রতিফলনের নিয়ম অনুযায়ী বক্রতার কেন্দ্র বরাবর আগত আলোকরশ্মি প্রতিফলনের পরে একই পথে প্রতিফলিত হয়। সেই কারণে সেই আলোটাই আবার এই বরাবর ফিরে যাচ্ছে, সেই কারণে অ্যারো চিহ্ন দেওয়া হচ্ছে এদিকে। এই বিন্দু থেকে প্রতিফলিত আলোকরশ্মি দুইটা তুমি যদি খেয়াল করো দেখো, এইটা এবং এইটা কখনোই এদিকে মিলিত হবে না। যতই বড় আঁকো না কেন আরো রেখা দুইটা দূরে থেকে সরে যাবে। এই দূরে সরে যাওয়ার অর্থ হচ্ছে এরা কখনো এদিকে মিলিত হবে না, এটা নির্দেশ করতেছে। সেই অর্থে এই রেখা দুটাকে পেছনের দিকে বর্ধিত করলাম আমি, অর্থাৎ এই রেখাটাকে স্কেল দিয়ে সোজা এদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই রেখাটাকে স্কেল ধরে সোজা এদিকে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি জোর করে কোনো একটা বিন্দুতে যদি ধরে যোগ করো তাহলে কিন্তু আবার হবে না, ভুল হবে। তোমার এই রেখাটা যেই বরাবর আঁকতেছো ওই বরাবর স্কেল রেখে পেছনের দিকে বর্ধিত করলে সেটা যতদূর যায় যাক। মানে একটা সমস্যা আছে, খাতায় দেখবা যে অনেক ক্ষেত্রে তোমার খাতার বাইরে চলে গেছে, মিলিত তাও হচ্ছে না। মনে হচ্ছে মিলিত হচ্ছে কিন্তু তোমার খাতায় সেটা হচ্ছে না। তখন কি করা যাবে? যদি সম্ভব হয় বস্তুটাকে আবার ছোট করে এঁকে করতে পারো, অথবা বস্তুটাকে তুমি আলোক কেন্দ্রের কাছাকাছি আরো একটু আগায় দিবা, সরাই দিবা, তাহলে দেখবা যে তোমার হয়ে যাবে। আর অসৎ বিম্বের জন্য অবশ্যই তোমাকে চিত্রটা মাথায় রাখতে হবে। এই চিত্রটা প্রতিবিম্ব যেতে দর্পণের পেছনে গঠিত হবে, তাই খাতাটা কিছুটা জায়গায় যেন আমার দর্পণের পেছনেও থাকে, এটা মাথায় নিয়ে আঁকলে ভুল হবে না। এ থেকে প্রতিফলিত আলোকরশ্মি যেটা মিলিত হয়েছে যে বিন্দু, সেই বিন্দুটার নাম দিলাম এ প্রাইম। বস্তু এবি যেহেতু দর্পণের উপরে লম্বভাবে দাঁড়িয়ে আছে, সেই অর্থে প্রতিবিম্বটা এ প্রাইম থেকে আমি দর্পণের প্রধান অক্ষের উপরে লম্ব টানলাম। এ প্রাইম বি প্রাইম হবে এ বি এর তোমার অবাস্তব প্রতিবিম্ব। এখন এর প্রতিবিম্ব যেহেতু এ প্রাইম পাওয়া যাচ্ছে, সেই কারণে এটাকে হেড অ্যারো চিহ্ন দিয়ে আমাকে চিহ্নিত করে দেখাতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিবিম্বটা উল্টো হলো না সোজা হলো। আগের চিত্রে দেখা অ্যারো চিহ্নটা নিচের দিকে, বস্তু যেভাবে আছে তার অ্যারো চিহ্নটা তার বিপরীত দিকে হয়েছে, ফলে এটাকে আমরা বলবো উল্টো প্রতিবিম্ব। এইটার অ্যারো চিহ্ন আর এইটার অ্যারো চিহ্ন, বস্তু আর প্রতিবিম্ব দেখো একই দিকে, ফলে এটাকে সোজা প্রতিবিম্ব বলতে পারি আমরা। এ প্রাইম বি প্রাইমটাই হবে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। সময় নাও,
ভিডিওটা প্রয়োজনে পজ করে আস্তে আস্তে দেখে দেখে আঁকো। আবারও বলতেছি যে ভিডিওটাতে তোমরা যদি বড় করার অপশন আছে, ভিডিওর উপরে ক্লিক করলে সাইন বাটন আছে, দেখবে যে একটা স্কোয়ার বারের উপর ক্লিক করলে সেটা ভিডিওটা বড় হয়ে যাবে। তখন তোমার এই লেখাগুলো আরও স্পষ্টভাবে বড়ভাবে তুমি দেখতে পাবা। হেডফোন ব্যবহার করলে কথাটা অনেক সুন্দর ক্লিয়ার শুনতে পাবা। তাহলে আসো, এরপরে আমরা চলে যাচ্ছি, এটার একটু বর্ণনা দিতে হবে। অসৎ বিম্ব, কোনো বস্তু বা বিন্দু হতে আপতিত আলো কোনো দর্পণে প্রতিফলিত হয়ে যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। আবার খেয়াল করো, আবার বলতেছি, কেউ যদি মিস করে যাও, কোনো বস্তু বা বিন্দু হতে আপতিত আলো কোনো দর্পণে প্রতিফলিত হয়ে যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, অর্থাৎ প্রকৃতভাবে মিলিত না হয়ে প্রকৃতভাবে মিলিত না হয়, তবে উক্ত বিম্বকে অসৎ বিম্ব বলে। সৎ এবং অসৎ বিম্বের সঙ্গে তোমরা পড়ে নিবা, মুখস্থ করে নিবা। আমার সেন্টেন্সে ওয়ার্ড আমার মতো করে সাজানো আছে, তুমি চাইলে সেটাও লিখতে চাইলে পারবা, বইটা লিখলে সেটাও হবে। সৎ এবং অসৎ বিম্বের সংজ্ঞা দেওয়া হলো। চিত্র 2 অসৎ বিম্ব। এরপরে আমরা যেটা করব, আমি তোমাদেরকে যে চিত্রটার বর্ণনা দিলাম, অর্থাৎ আলো কোন পথে এসে দর্পণে আপতিত হয়ে কোন পথে প্রতিফলিত হচ্ছে তার একটা সংক্ষেপ বর্ণনা দিয়ে প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে সেটা বলে দিলে আমার 1 নাম্বার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তাহলে গ এবং ঘ সমাধানটা আমি করে দিলাম। এরকম আরো অনেক প্রশ্ন তোমরা গাইডে পাবা, সেগুলো সমাধান নিজে করো। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্টসে সেইটা ছবি তুলে, অথবা আমার এখানে কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে সেটারও কমেন্টসে তুমি আমাকে জানাও। আমি সেই কমেন্টসটা পড়ে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, যে তোমরা অনেকেই আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমরা সবাই ক্লাস 8, 9, 10, একাদশ, দ্বাদশ অন্যান্য টিচাররা আছি। সেখানে তোমরা তোমাদের যে কোনো অধ্যায়ের যে কোনো টপিকস নিয়ে আমার সাথে কথা বলতে চাইলে পারবা, কিন্তু কলেজের এই গ্রুপে অন্য অধ্যায় বা অন্য টপিকস নিয়ে কথা বলার সুযোগ থাকে না। সেই কারণে তোমরা চাইলে সেখানে অ্যাড হয়ে যাও। তবে শর্ত একটাই, যে তোমাদের প্রোফাইল ছবিতে যেন তোমাদেরকে চেনা যায়। তোমরা তোমার বাবা মার ছবি থাকলে বাবা মার ছবির সাথে তোমার ছবি আছে এরকম একটা ছবি একসাথে তোমাকে বোঝা যায়, সেরকম একটা ছবি থাকলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করব, অন্যথায় না। আমাদের ক্লাস সময় শেষ হয়ে গেছে, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আবারও আল্লাহ হাফেজ।